নমস্কার, প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলের আগামী 26 তারিখ থেকে পরবর্তী 42 দিনের জন্য যে মকর রাশিতে গোচর হতে চলেছে তার উপরে এবং তার পরিপ্রেক্ষিতে যে লগ্নভিত্তিক আসপেক্ট হতে চলেছে সেই আসপেক্টের উপরে আলোচনা করব। এখানে দুটো কথা আলোচনার আগে বলে নিই, সেটা হচ্ছে এই যে গোচর ঘটতে চলেছে এটা মঙ্গল এখানে একা ঘটবে না। মঙ্গল যখন এখানে গোচর করবে এখানে শুক্র থাকবে, বুধ থাকবে কিছুদিন, শনি থাকবে এবং একদম মঙ্গল যখন গোচর শুরু করবে তার একদিন পরেই চন্দ্র এখানে প্রবেশ করবে। সুতরাং এখানে একটা পাঁচটা গ্রহের এখানে সন্নিবেশ ঘটতে চলেছে। তো এই গোচর একটু ডিফারেন্ট হতে চলেছে। মঙ্গল এখানে ঢুকে আপনাদের ব্যাখ্যা অনুসারে বা বইয়ের ভাষা অনুসারে তুঙ্গস্থ হয়ে যায়। তো সেটাই যে একমাত্র ফল এখানে প্রদান করবে সেটা নয়, একটু ডিফারেন্ট টাইপ অফ ফল প্রদান করবে। আমি কোট করে করে আপনাদের সেটা বলে দেব এবং তারপরে আলোচনা শুরু করব লগ্নভিত্তিক বলা। আলোচনা শুরুর প্রাককালে আপনাদের বলে দিয়ে আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটু শেয়ার করবেন যাতে বিভিন্ন মানুষ এটা পেতে পারে আর কি। যাই হোক, মঙ্গল আগামী 26শে ফেব্রুয়ারি দুপুর 2:42 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে ক্যাপ্রিকর্নে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 7ই এপ্রিল পর্যন্ত, 7th এপ্রিল বেলা 2:26 পর্যন্ত। তো বুঝতে পারছেন মঙ্গল 41.5 দিনের মতো এখানে গোচর করবে। মঙ্গল নর্মালি একটা ঘরে 45 দিন মতো অ্যাভারেজ থাকে, যখন তার অ্যাভারেজ ভেলোসিটি 37 মিনিটের মতন থাকে। আমি আপনাদের অনেকবার বলি যে গ্রহ তার বক্রী হওয়ার আগে পর্যন্ত মঙ্গলের গ্রহ স্লো হওয়া শুরু হবে মেষ রাশি থেকে। তা এখন মঙ্গল তার যে অ্যাভারেজ ভেলোসিটি 37 মিনিট তার থেকে বেশি ভেলোসিটিতে রয়েছে, প্রায় 42 মিনিটের মতো। তো মঙ্গল তার নর্মাল যে একটা ঘরে থাকে 45 দিন তার থেকে কম সময় সে ঘর অতিক্রম করবে। অর্থাৎ মঙ্গলের এই মুহূর্তে স্পিড বলুন বা দ্রুতি বলুন সেটা অত্যন্ত বেশি আছে এই সময়টা। স্পিড বেশি থাকলে কি হতে পারে না, স্পিড বেশি থাকলে তার মধ্যে একটা আপেক্ষিক শক্তি জাগ্রত হয়। আপনাদের আমি অনেকবার একটা কথা বলেছি যে আপনার বেস হরোস্কোপে অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন সেই সময় গ্রহের ভেলোসিটি যত স্লো থাকবে সেটা কম্পারেটিভলি বেটার। আমি বলছি মানে মহর্ষি পরাশরের কথা কোট করে বলছি। আর গোচরে যখন কোনো গ্রহ পাস হবে তখন তার ভেলোসিটি যত হাই থাকবে সে তত এফেক্টিভ ফল দেয়। এটাই নিয়ম, দুটোর ক্ষেত্রে সম্পূর্ণ কন্ট্রাস্ট ফল প্রদান করবার চেষ্টা করে সমস্ত প্ল্যানেটের ক্ষেত্রে এক্সেপ্ট চন্দ্র এবং রবি, কারণ এদের কোনো বক্রিমার্গী হওয়ার প্রশ্ন নেই। রাহু কেতু এরা কোনো গ্রহই নয়, এদের শুধু বক্রি গতি আছে। তো প্রথমে আপনাদের বলে দিই যে মঙ্গল এখানে তুঙ্গ হয় কেন। অনেকবার বলেছি যে মঙ্গলের প্রকৃতি হচ্ছে মঙ্গল খুব আনকন্ট্রোলড টেম্পারেচার। মঙ্গল অগ্নিতত্ত্বের কারক, রবির অগ্নিতত্ত্ব সব থেকে বেশি, কারণ রবি আগুনটা জেনারেট করে। সমস্ত প্ল্যানেট তার যে আলো আছে এবং তাপ আছে সেটা নিয়েই সেটা তার কাছে ইউটিলাইজ করে। কিন্তু মঙ্গল যে তাপটা গ্রহণ করে সেই তাপটার পরিমাণ অনেক বেশি। এটা হচ্ছে প্রথম। মঙ্গলেরই আনকন্ট্রোলড তাপ অর্থাৎ মঙ্গল কি, মঙ্গল হচ্ছে ভিগিয়ার, মঙ্গল হচ্ছে স্ট্রেংথ, মঙ্গল হচ্ছে থ্রাস্ট, মঙ্গল অ্যাক্সিলারেশন, মঙ্গল রাজার সেনাপতি, মঙ্গল এগিয়ে যাওয়া। মঙ্গল রিট্রিট করতে পারে না, কখনো পেছন দিকে আসতে পারে না। মঙ্গল হচ্ছে ঘাত, মঙ্গল হচ্ছে জোর, শক্তি। কিছু কিছু ক্ষেত্রে ইমপেশেন্ট, অর্থাৎ কাজ করতে করতে সে ধৈর্য হারিয়ে ফেলবে এবং আবার ধৈর্য পুনরুদ্ধার করে সে আবার সে কাজই করবে। একটা অসাধ্য কাজ করার জন্য সে সবসময় সচেষ্ট থাকে। মঙ্গল জার্মেন্টেশন, আমাদের তাপের সাথে মঙ্গল সৃষ্টির সাথে যুক্ত আছে, কারণ ভূমি, মঙ্গলকে আমরা ভূমি হিসাবে ধরে আছি। তো আমাদের যত রকম সৃষ্টি হয় সেটা জলে হোক,
স্থলে হোক বা নভতে হোক, যেখানেই হোক, প্রাইমারি সৃষ্টিটা তো সে ভূমির ওপরেই ঘটে, তারপর তার বিচরণটা বিভিন্ন জায়গায় ঘটে। তো অ্যাকোয়াটিক প্রাণী হলেও সেটাও তো ভূমি আলটিমেটলি, একটু খাত আছে সেখানে। তো মঙ্গলের সাথে সৃষ্টি যুক্ত, কারণ মঙ্গলের সাথে তাপ আছে, কিন্তু মঙ্গলেরই তাপটা অত্যন্ত অনিয়ন্ত্রিত তাপ। মঙ্গল যদি 100টা হরোস্কোপ দেখা যায়, তার মধ্যে 2-3টের বেশি হরোস্কোপ পাওয়া যাবে না যাদের মধ্যে মঙ্গল খুব ব্যালেন্সড আছে। মঙ্গল আমাদের নার্ভের পেরিফেরিয়াল পোর্শনকে দেখে, অর্থাৎ নার্ভের স্ট্রেংথকে দেখে। মঙ্গল যাদের উইক থাকে তারা বা অতিরিক্ত মানে স্ট্রেংথফুল থাকে, তারা ইদার হাইপারটেন্সড হয়, অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়, অ্যাট্রোসিটি তাদের মধ্যে বেশি পরিমাণে থাকে, ধৈর্য এবং ধৈর্যচ্যুতি একসাথে দুটো বিপরীতধর্মী ফল তাদের মধ্যে কাজ করে, খুব আর্গুমেন্টেটিভ হয়, অত্যন্ত কলহপ্রবণ কলহপ্রিয় হয়, সবসময় একটা মানে রেডি টু ফাইট এরকম একটা সিচুয়েশনে থাকে, একটু প্রতিবাদী, কিছু কিছু ক্ষেত্রে একটু লোক দেখানো প্রতিবাদীও হয়, অর্থাৎ যে কোনো ব্যাপারকে একটা কোয়ারেলের দিকে নিয়ে যাওয়া, একটা গন্ডগোলের দিকে নিয়ে যাওয়ার মধ্যে মঙ্গলের মানে জুড়ি মেলা ভার আর কি। তো নামটা মঙ্গল, কিন্তু অ্যাকচুয়ালি এর প্রকৃতিটা এরকম। আপনি দেখবেন পৃথিবীর বুকে যত বিবাদ বিসম্বাদ সব কিছু ঘটে, তা কিন্তু অধিকার নিয়ে ঘটে, অর্থাৎ আমি এই অংশটা অধিকার করব, তার মানে তো ভূমি। তো ভূমির সাথে মানুষের স্ট্রেংথ যুক্ত থাকে, কার কত সম্পত্তি আছে সেটা ভূমি দিয়ে বিচার করা হয়। তো ভূমি যার বেশি, সে চায় আরো বেশি, পৃথিবীটা যদি আরো বড় হয়ে যেত তাহলে আরো ভূমি সে অ্যাকুয়ার করতে পারত। তো মঙ্গলের সাথে একটা বেসিক ইন্টেনশন থাকে, আমি পৃথিবীর যত যুদ্ধ যত কিছু হয়েছে তার সব কিছু ভূমি এবং ইগো থেকে হয়েছে। ন্যায় অন্যায়টা অনেক পরের ব্যাপার, সে তো একটা অন্য পার্সপেক্টিভের প্রশ্ন, কিন্তু আমি আমার দখলে সমস্ত কিছু রাখবো, অর্থাৎ কি রাখবো, মেনলি ভূমি, সবকিছু তো ভূমির ওপরই দাঁড়িয়ে রয়েছে। তো মঙ্গলের সাথে বেসিক একটা লোভ এবং দখল, এটা একদম মানে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। মঙ্গল সবকিছুকে ভোগ করতে চায় শুক্রের মতো, কিন্তু দখল করে, অর্থাৎ জোর জবরদস্তি। মঙ্গলের মধ্যে কমনীয়তা নমনীয়তা এগুলো খুব কম থাকে, অর্থাৎ খুব অ্যাট্রোসিটি থাকে মঙ্গলের মধ্যে। হ্যাঁ, সেই জন্য তাকে জেনারেল বলা হয়েছে। তার মানে এটা নয় যে জেনারেলদের অ্যাট্রোসিটিটাই মেন থাকে, কিন্তু অ্যাট্রোসিটি মানে মানে বর্বরতা হিসাবে বলছি না, তার মধ্যে একটা ভিগিয়ার বা তেজ তো থাকে এগিয়ে যাওয়ার, সেটাকে অবশ্যই কনসিডার করতে হবে। তো এটা মঙ্গলের মধ্যে সবসময় এটা বেসিক নেচার। শনির ঘরেও যখন আসে, শনির ঘরটা কম্পারেটিভলি ঠান্ডা ঘর, শুধু ঠান্ডা নয়, এটা হচ্ছে পৃথ্বীকারক ঘর, চর রাশি কিন্তু পৃথ্বীকারক ঘর। মঙ্গল কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারবে না। সোলজার কি একটা জায়গায় বসে থাকতে পারবে? সে ওত পেতে বসে আছে, তার মানে ওত পেতে বসে আছে মানে সে অ্যাকচুয়ালি অপেক্ষা করছে যে আসলে পরেই তাকে আক্রমণ করব। তো সেই পরিপ্রেক্ষিতে মঙ্গল পৃথ্বীকারক ঘরে যখন ঢোকে সে অনেক বেশি অ্যাক্টিভ হয়। আপনি বলতে পারেন যে শনির তো আরেকটা ঘরও আছে, না সেটা পৃথ্বীকারক ঘর নয়, তার মধ্যে ইথার প্রকৃতি অনেক বেশি আছে, মঙ্গল সেখানে খুব একটা কমফর্টেবল ফিল করে না। এই ঘরটির টেম্পারেচার সব থেকে কম, মকরের ঘরের টেম্পারেচার। নাম্বার 2 হচ্ছে মকরের নক্ষত্রগুলো হচ্ছে রবিচন্দ্র এবং মঙ্গলের নিজের নক্ষত্র একদম। তো মঙ্গল এখানে স্ট্রেংথফুল কিভাবে হয়, টেম্পারেচারটা কম থাকার জন্য মঙ্গলের যে নিজস্ব হিট সেটা এখানে এসে অনেকটা সাবডিউড হয়ে যায়, কমে যায়। 2 নম্বর হচ্ছে শনির ঘর তাকে ঠান্ডা করার চেষ্টা করবে, যার ঘর তার তো নেচার সেখানে বের করবে, সে ঠান্ডা করার চেষ্টা করবে। নাম্বার 2 হচ্ছে তার যে নর্মাল তেজ ক্রোধ, এটা থেকে তাকে কিছুটা বিমুক্ত করবে। এটা বরাহমিহির তার যুক্তিতে বলে গেছেন। সূর্য সিদ্ধান্তর মধ্যেও এই যুক্তি রয়েছে, আমার কাছে খোলা রয়েছে বই, আমি সেখান থেকেই কোট করে বলছি। নাম্বার 2 হচ্ছে আরেক দল পণ্ডিত যেটা বলেন সেটা হচ্ছে, যেহেতু পৃথ্বীকারক ঘর রয়েছে, তো পৃথ্বীকারক ঘর স্যাটার্নের ঘর, স্যাটার্ন এবং মঙ্গল হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো গুণযুক্ত প্ল্যানেট, সম্পূর্ণ, তাদের কোনো দিক থেকে কোনো গুণগত মিল নেই। স্যাটার্ন যতটা ধৈর্যশীল, মঙ্গলের মধ্যে ততটাই ধৈর্যহীন, কিছু কিছু ক্ষেত্রে ধৈর্যশালী, যখন অকুপাই করতে হবে তখন ধৈর্যশালী।
বাদ বাকি সময় ধৈর্যহীন। নাম্বার 2 হচ্ছে মঙ্গলের মধ্যে এই সবসময় একটা অল্টারকেশন, সবসময় একটা অ্যারোগেন্স, সবসময় একটা ইগো, সবসময় একটা অত্যন্ত আত্মম্ভরিতা, এগুলো মঙ্গলের মধ্যে সবসময় কাজ করে। শনি তার ঠিক বিপরীত, শনি পরম জ্ঞানের কারক, সে কারোর সাথে কখনো তর্ক বিবাদ বিসম্বাদে জড়ায় না। একবার বলজোর বোঝানোর চেষ্টা করে, তারপরে সে অ্যালুফ হয়ে যায় না বুঝলে। শনি হচ্ছে চূড়ান্ত ঠান্ডা প্ল্যানেট, আর মঙ্গল হচ্ছে অত্যন্ত গরম প্ল্যানেট। রবির পরে কেউ যদি গরম প্ল্যানেট থাকে সেটা মঙ্গল। তো সেই দিক থেকে দুজনের এবং দুজনের কার্যগত যে গুণগত, সেটা সম্পূর্ণ বিপরীত। তো মঙ্গল কি করে, যখন ক্যাপ্রিকর্নের ঘরে ঢোকে, তো শনির এটি দ্বাদশ স্থান, তো শনির এই স্থানকে সে অকুপাই করে নেওয়ার চেষ্টা করে। দ্বাদশ স্থান হচ্ছে তার যে মূল ত্রিকোণ বলতে পারেন, তার ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে, অর্থাৎ বেসমেন্টটা। আপনার দ্বাদশ ঘর আপনার পূর্বজন্মের ভিত্তিপ্রস্তরকে নিয়ে আসে, তার সাথে পঞ্চম নবমেরও কানেকশন থাকে, কিন্তু মেনলি দ্বাদশ ঘরের থাকে। তো দ্বাদশ ঘরের ওপর যদি অকুপেন্সিটা রাখতে পারে, তাহলে কি হয়, স্যাটার্নের ওপরে ও অনেকটা অকুপেন্সি রাখবার মতো ও চিন্তা করে। সেটা মানে অন্যের একটা ঘরকে গিয়ে অকুপাই করা, যেটা একটা নর্মাল একজন সোলজার বা একজন জেনারেলের কাজ কি, সে অর্ডার পাওয়ার পরে, রাজার অর্ডার পাওয়ার পরে সে এগিয়ে যাবে এবং অন্যের ভূমি বা অংশকে সে দখল করবে, সেখানে সে দখল করতে পারে। এবং দখল করার পরে সে কিছুটা প্লেজেন্ট থাকে, কারণ টেম্পারেচারটা ঠান্ডা, মঙ্গল অত্যন্ত গরম প্ল্যানেট, তার উদ্ধত্ত এগুলো অনেকটা কাম ডাউন থাকে। তো মঙ্গল এখানে অনেকটা রেস্ট্রেইন থাকে। দ্যাট ইজ ওয়াই এই অংশটাকে আমরা তুঙ্গ বলি। 12টা ঘরের মধ্যে আর কোনো এমন ঘর নেই যেখানে মঙ্গলকে কিছুটা রেস্ট্রেইন করতে পারে, ঠান্ডা করতে পারে। তো দ্যাট ইজ ওয়াই মঙ্গলের পজিশন থেকেও, মঙ্গল যেহেতু কর্মকারক গ্রহ, তো নিজের কালচক্রের দশম ঘরে অবস্থান করে এবং বৃশ্চিক রাশি থেকে থার্ড হাউসে অবস্থান করে। তো এটা মঙ্গলের ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করে তার 8 যে দৃষ্টি আছে তার দ্বারাও সে 10 দৃষ্টি দেয়। তো দশম ঘরকে সে সবসময় সেক্ষেত্রে অনেকটা মানে পরিষ্কারভাবে সে প্রভাবিত করতে পারে, যেটা তার অ্যাকচুয়ালি কারকতা। তো সেই কারণেও মঙ্গলকে এখানে তুঙ্গস্থ বলা হয়। আরও অনেক সেভারেল ছোট ছোট কজ আছে, সেগুলোর মধ্যে আর যাচ্ছি না। প্রশ্ন করেছিল, আমি তাই উত্তর দিয়ে দিলাম। এবার মঙ্গল এখানে যখন অবস্থান করবে, আমি কিছুদিন আগেই বলেছিলাম একটা অনুষ্ঠানে যে 5টা প্ল্যানেটের এখানে একটা সন্নিবেশ ঘটবে। এই সন্নিবেশ ঘটার ফলে কি হবে দেখুন, মহর্ষি পরাশর একটি বিখ্যাত উক্তি বলে গেছেন, গ্রহ বন্ধু হোক বা শত্রু হোক, কেউ কারো চেয়ার ছেড়ে দিতে কখনো রাজি হয় না। ইভেন দেখা গেছে পৃথিবীর বুকে এরকম অনেক যুদ্ধবিগ্রহ বা অনেক রকম নক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে পিতা পুত্রের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সেটা বর্তমান যুগেও প্রযোজ্য আছে, আপনারা আপনাদের উদাহরণ সহকারে দেখে নেবেন। ক্ষমতার যে কেন্দ্রবিন্দু এখন যেখানে অরিজিনেট করে, সেখানে ইভেন একটা বাড়িতেও দেখা যায় ছোট ছোট। আবার সেটা বৃহত্তর পৃথিবীতে বিভিন্ন ইতিহাসে, বিভিন্ন সমাজে, বিভিন্ন ব্যবস্থার মধ্যেও দেখা যায় যে কেউ কারুর যে ক্ষমতা আছে সেটা ছেড়ে দিতে চায় না সহজে। ক্ষমতাটা সে একটা সময় পর্যন্ত বেয়ার করে নিয়ে যেতেই চায়। বিশেষ করে মঙ্গল যখন তার সাথে যুক্ত আছে, সে তো বেয়ার করবেই। এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে, যে সে ঘরে আসবে আরেকটি প্ল্যানেট, বা দুজনে যদি খুব কাছাকাছি ডিগ্রিতে থাকে, তো দুজনের মধ্যেই ওই চেয়ারটি নিয়ে, অর্থাৎ কে ওই ঘরের ওপরে অকুপেন্সিটা রাখবে, সেটা নিয়ে একটা লড়াই হয়। এখন যদি বৃহস্পতির সাথে বুধ থাকে, তো নর্মালি বুধ একটা ফিবল প্ল্যানেট, বকরি হয়ে গেলে একটু পাওয়ারফুল হবে, কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থায়ও যে পাওয়ারটা সে বের করে, সেটা বুধের মানে বকরি অবস্থাতেও কখনো হওয়া সম্ভব নয়। বুধ অত্যন্ত ফিবল প্ল্যানেট উইথ রেসপেক্ট টু বৃহস্পতি। তো তার ফলে কি হয়, দুজনের মধ্যে সবসময় একটা টাগ অফ ওয়ার হয়। আমরা বিভিন্ন যোগের কথা বলি যে বুধ রয়েছে, তার সাথে মনে করুন শুক্র রয়েছে, তো একটা নিজভঙ্গ রাজযোগ হলো, সেটা হয় মীন রাশিতে বা কন্যা রাশিতে। এরকম বিভিন্ন যোগের কথা আমরা বলি, হাজার হাজার যোগ তৈরি হয়, কিন্তু মনে রাখবেন ইনিশিয়ালি কিন্তু কেউ কারোর চেয়ারটা ছাড়তে রাজি হয় না, এটা কখনো সম্ভব নয়। রবি এবং চন্দ্র যেহেতু রেসপেক্টিভলি পিতামাতা, সেহেতু তাদের সাথে যদি কোনো যোগ তৈরি হয়, মনে করুন রবি বুধ
তৈরি হলো বা বৃহস্পতি চন্দ্র তৈরি হলো, এই জাতীয় যোগ যদি কখনো তৈরি হয় তাদের ক্ষেত্রে সমস্যা হয় না, কারণ তারা কখনো নিজের অধিকার ছেড়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করেন না। কিন্তু অন্যান্য প্ল্যানেট কিন্তু ছাড়তে চায় না, তার ফলে তারা মিত্র গ্রহ হোক বা শত্রু গ্রহ হোক, আপনাদের যেভাবেই আপনাদের কনসেপশনটা বিল্ড আপ করুক না কেন, দ্বন্দ্ব তাদের মধ্যে সবসময় চলে। কিন্তু সেই দ্বন্দ্বটা অনেক সময় প্রকাশ্যে আসে না, চোরা থাকে। তো সেই সেই পরিপ্রেক্ষিতে বলছি, একটা ঘরে চারটে প্ল্যানেট একসাথে, চন্দ্রের কথাটা আমি আপাতত একটু বাদ রাখছি, চারটে গ্রহ থাকছে, বুধ 6 তারিখ বেরিয়ে যাবে, তো 6 তারিখ পর্যন্ত চারটে প্ল্যানেট থাকবে, তারপরে 3জন প্ল্যানেট একসাথে অবস্থান করবে। এবার অ্যাকচুয়ালি মানে গ্রহ বিভিন্নভাবে তো যোগ আসে, সেটা দ্যুতি হয়, প্রতিদ্যুতি হয়, বিভিন্নভাবে একটা যোগ তৈরি হয়। এবার দ্যুতি বা প্রতিদ্যুতি যেভাবেই হোক না কেন, এখানে তো দ্যুতি হচ্ছে একসাথে অনেকগুলো ক্লাস্টার অফ প্ল্যানেটস আসছে। এবার ক্লাস্টার অফ প্ল্যানেটস যখন আসে, এই প্ল্যানেটসগুলো সূর্যের ওপর থেকে বিভিন্ন প্রকার তাপ বা আলো পায়। দুটো গ্রহ যখন 1 ডিগ্রিতে থাকে, তখন যে গ্রহটি কম্পারেটিভলি পেছন দিক থেকে আসছে, মনে করুন, খুব বোঝার চেষ্টা করুন মাইনিউটলি, মনে করুন বুধের গতি শুক্রের গতির থেকে বেশি নর্মাল অবস্থায়, কেউ মার্গী বা মানে কেউ বকরি নয়। তো বুধ কি করবে, শুক্রের পেছন থেকে এসে শুক্রকে কভার করে বেরিয়ে যাবে, গিয়ে আবার 2 ঘর পরে গিয়ে বকরি হবে, আবার শুক্র আস্তে আস্তে সেখানে যাবে, এটাই নর্মাল নিয়ম। তো যে গ্রহটা পেছন থেকে আসে, সে প্রথমে কি করে, সামনের যে গ্রহটি আছে তাকে ঢেকে দেয় মানে সূর্যের যে আলোটা আসে, মোটামুটি 3 ডিগ্রি একটা বিমে সূর্যের আলো আসে। তো এই 3 ডিগ্রির মধ্যে যখন ঢুকে যায়, তখনই দুটো প্ল্যানেটের মধ্যে অত্যন্ত লড়াই চলে, কারণ শুক্রও তার আলো পেতে চায়, বুধ আলোটা সেই মুহূর্তে দিতে পারে না। এটা একটা সিলিস্টেরিয়াল ফেনোমেনন, আলোটা সে পায় না, তখন দুজনের মধ্যে একটা লড়াই বাঁধে। এই লড়াই বাঁধার পরে কি হয়, বুধ তার ভেলোসিটি নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পরে যে গ্রহটা পিছনে পড়ে থাকে সে অ্যাকচুয়ালি উইনার হয়। এটাই মহর্ষি পরাশর বলছে, এটা সূর্য সিদ্ধান্তেও, মানে বৃহৎ সংহিতাতেও এই কথাটা বারবার বলা আছে, যে গ্রহটা পেছনে পড়ে থাকে সেই গ্রহটা অ্যাকচুয়ালি উইনার হয়। এবার কেউ উইনার হলো বা কেউ লুজার হলো এক্ষেত্রে বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে গ্রহের স্ট্রেংথটা কিভাবে প্রকাশ পাবে। চারজনই তো ফল দেওয়ার চেষ্টা করবে 4 রকম ভাবে। তো এই 4 রকম ফলের মধ্যে দ্যুতিকারক ফল আছে, অর্থাৎ কতটা সে টেম্পারেচার এবং কতটা সে আলো একসাথে পজেস করে রেখেছে। এই টেম্পারেচার এবং আলো পজেশনের যদি জায়গা বলেন, তাহলে সব থেকে যে ঔজ্জ্বল্য আকাশে যার থাকে তিনি হচ্ছেন শুক্র, কারণ শুক্র হচ্ছে মায়ার প্ল্যানেট, সে সব থেকে চকচক করবে। তো মর্নিং স্টার বা ইভিনিং স্টার আমরা বলি, দ্য ব্রাইটেস্ট স্টার আমরা বলি। তো তার ক্ষমতা সব থেকে বেশি থাকে, অর্থাৎ ক্ষমতা কীরকমভাবে থাকে, তাকে দূর থেকে দেখা যায়, নোটিসড হয়ে যায়, সে একটা অত্যন্ত টাইনি প্ল্যানেট, তার ক্ষমতা অত্যন্ত বেশি, কলিযুগে তো অবশ্যই বেশি, কিন্তু অ্যাকচুয়ালি সাইজের দিক থেকে তো সে টাইনি প্ল্যানেট উইথ রেসপেক্ট টু জুপিটার অর স্যাটার্ন। কিন্তু তার ঔজ্জ্বল্যগত দ্যুতিগত ক্ষমতাটা অত্যন্ত বেশি। তারপরে যার ক্ষমতা থাকে সেটা হচ্ছে বুধ। আমি অনেকবার আপনাদের বলেছি যে বুধ নিজের অ্যাক্সিসের ওপরে যে সময়ে ঘোরে, অর্থাৎ পৃথিবী নিজের অ্যাক্সিসের উপরে 24 ঘন্টায় ঘোরে, আমরা দিন রাত্রি বুঝি, আর সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে 365 দিনে ঘোরে। তো বুধেরও একটা নির্দিষ্ট বছর আছে, উপবৃত্তাকার কক্ষপথ আছে, সেই কক্ষপথে বুধ যতদিনে ঘোরে নিজের অ্যাক্সিসের উপরে তার থেকে কম সময়ে ঘোরে। অর্থাৎ বুধের ক্ষেত্রে 1 বছর বুধের 1 দিনের থেকে কম সময় হয়, অর্থাৎ দিনটা বড় হয় একদিন। তো এটা ঈশ্বর সৃষ্টি করেছে, তার ফলে কি হয়, বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা পুড়ে যায় কম্পারেটিভলি, এবং উল্টো দিকটা ঠান্ডা থাকে। বুধকে আমরা যে ডুয়ালিটির প্ল্যানেট বলি, বিশেষ করে মিথুন রাশিকে, তার কিন্তু একটা মেজর কারণ হচ্ছে এই দুটো দুটো টেম্পারেচারের মধ্যে একটা প্রচণ্ড ডাইকোটমি আছে, ডিসপ্যারিটি আছে, সেখান থেকে এটা সৃষ্টি হয় অ্যাকচুয়ালি। তো পরবর্তী যার দ্যুতি যোগ সব থেকে বেশি সে হচ্ছে বুধ।
তারপরে যারা আছে তিনি হচ্ছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তারপরে যারা আছেন তিনি হচ্ছেন মঙ্গল। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন স্যাটার্ন। এক্ষেত্রে রবিচন্দ্র আসছে না, রাহু কেতুর তো কোনো প্রশ্নই নেই। এই 5টি প্ল্যানেটের দ্যুতিমূলক যদি আমি একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বানাই, ক্রমতালিকা, ক্ষমতার ক্রমতালিকা, শুক্র সবার ওপরে, শনি সবার নিচে এদিক থেকে। তো 4টে প্ল্যানেট যখন এখানে অবস্থান করবে, মঙ্গল শুক্র অলমোস্ট একসাথেই ঢুকছে। মঙ্গল 26 তারিখ ঢুকছে, শুক্র ঢুকছে 27 তারিখ। তো সেই হিসাবে দুজনে একসাথে থাকবে। খুব অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন, শুক্র ডাইরেক্ট হয়েছে জানুয়ারি মাসের 29 তারিখ। মঙ্গল নর্মাল ভেলোসিটিতেই চলছে। শুক্র, আমি আজকে যখন অনুষ্ঠান করছি 21 ফেব্রুয়ারি, তো সেই দিন পর্যন্ত শুক্রের গতি এখনো ওই 36 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে ভ্যারি করছে। অর্থাৎ শুক্র 1 ডিগ্রির ওপরে এখনো উঠতে পারেনি। শুক্র 1 ডিগ্রির ওপরে মোটামুটি যাবে 12ই মার্চ। অ্যাকচুয়ালি 10ই মার্চ শুক্র মঙ্গলের যে ডিগ্রিটা আছে সেটাকে ক্রস করবে। খুব মন দিয়ে বুঝুন যে শুক্র ধনুরাশিতে 16 ডিগ্রির থেকে একটু বেশি ডিগ্রিতে গিয়ে বকরি হয়ে গেছিল। তারপরে মানে বকরি মানে ওখান থেকে মার্গী হয়েছে, বকরি হয়েছে তো মকর রাশিতে নিচে নেমে এসছে। 16 ডিগ্রির থেকে সামান্য কিছু গিয়ে বকরি হয়ে গেছে। তখন মঙ্গল আস্তে আস্তে পেছন থেকে আসতে শুরু করেছে, কিন্তু তার ভেলোসিটিটা তো হাই ছিল, সে শুক্রকে ধরে নিয়েছে এখন। আজকে যখন আমি অনুষ্ঠান করছি তখন শুক্রের থেকে মঙ্গল প্রায় 1 ডিগ্রির মতন বেশি আছে, বেশি দূরে গোচর করছে। তো এটা ন্যাচারাল ফেনোমেননের বিরুদ্ধে নর্মালি, কিন্তু ঘটছে এই মুহূর্তে। সেলেস্টেরিয়াল ফেনোমেনন এটাই আছে। এই মঙ্গলকে যতদিন না ক্রস করতে পারবে শুক্র, ততদিন পর্যন্ত মঙ্গল তার উইনিং ফ্যাক্টরে আসতে পারবে না। অর্থাৎ মঙ্গল তার পূর্ণ ফল দিতে পারবে না, ইনস্টেড অফ হ্যাভিং দ্য এক্সল্টেড পাওয়ার। তার পূর্ণ বলি ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে ফল দিতে পারবে না, কারণ শুক্র তাকে তার ফলটা পুরোপুরি দিতে দেবে না। অর্থাৎ মঙ্গলের ইনিশিয়াল ক্ষেত্রে ডিফিট বলা যায় না, এটা একটা সাবডিউড অবস্থায় থাকবে। মঙ্গল যখন ক্রস করে বেরিয়ে যাবে 10 তারিখের পরে, এবং 12 তারিখ থেকে শুক্রও যখন ফুল ভেলোসিটি নিয়ে নেবে 1 ডিগ্রির ওপরে, আস্তে আস্তে তো মঙ্গল মানে বেরোতে থাকবে, এবং শুক্র বেরোতে থাকবে দ্রুত, মঙ্গলও পেছন পেছন যাবে। এবং গিয়ে আমি 20 তারিখ পর্যন্ত বলেছিলাম যে লড়াইটা থাকবে শুক্র এবং মঙ্গলের মধ্যে, সেটা প্রায় 3.5 ডিগ্রির মতো ডিফারেন্স হয়ে যাবে। তারপরে গিয়েও শনির অ্যাম্বিয়েন্সে ঢুকে যাবে মঙ্গল। শনির অ্যাম্বিয়েন্সে যখন যাবে তখন মঙ্গল কি করবে, শনির পেছন থেকে গিয়ে শনিকে কভার করে বেরিয়ে যাবে। তো স্যাটার্নের থেকে যেহেতু মঙ্গলের দ্যুতিকারক জোর বেশি আছে, সেহেতু সেক্ষেত্রে মঙ্গল স্যাটার্নকে কিছুটা বলা যেতে পারে কিছুটা সাবডিউট করে বেরোবে। তার মানে ইনিশিয়াল লেভেলে কিন্তু মঙ্গল কিছুটা সাপ্রেশন অবস্থায় থাকবে। এখানেই হচ্ছে সমস্যাটা, মঙ্গল কখনো সাপ্রেশনে থাকতে পারে না। একটা সোলজারকে কখনো দমিয়ে রাখা যায় না, তার প্রকৃতি বিরুদ্ধ কাজ এটা। তো সে কি করবে, সে কনস্ট্যান্ট ওঠার চেষ্টা করবে, বারবার পড়ে যাবে কিন্তু ওঠার চেষ্টা করবে। এই যে টাগ অফ একটা হবে এখানে, সেটাকেই আমরা বলেছিলাম এখানে একটা হিউজ এনার্জির কম্বাশন হবে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে, কারণ দুজনেই মানে আর জাস্ট 1-2 দিনের মধ্যে এই রবির নক্ষত্র ধরে নেবে এবং পূর্ণ মাত্রায় কম্বাশনের ফল দেওয়া শুরু করবে। আপনারা প্রত্যেকেই যারা ভিডিও দেখছেন, অন্তত 25শে ফেব্রুয়ারি থেকে 5 তারিখ পর্যন্ত, 4 তারিখ রাত বা 5 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন। কি কি জায়গায় না, নিজের ইগোইজমকে সাবধানে রাখবেন, কথাবার্তা খুব সাবধানে বলবেন। যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছেন, বিশেষ করে যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করছেন, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন কথাবার্তা বলার ক্ষেত্রে, নিজের ডিউটি ডিসচার্জ করার ক্ষেত্রে খুব সাবধানে কাজ করবেন। না হলে কিন্তু ব্যক্তিগত স্তরে এবং সামগ্রিক স্তরে একটা সমস্যা তৈরি করবে। মানুষের মধ্যে হঠাৎ করে একটা অ্যাজিটেশন, একদম পেটের মধ্যে থেকে সত্যি কথা বলে দেওয়ার একটা হ্যাবিট তৈরি হবে। তাতে কি ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে সেটা নিয়ে কিন্তু সে সেই মুহূর্তে চিন্তা করবে না, সে বলে দেবে।
আমি আরও বলেছিলাম আপনাদের যে যে যত সমাজের উচ্চ টিয়ারে থাকবে, উপরের দিকে থাকবে, তার কিন্তু বলার প্রবাবিলিটিটা বেশি হবে এখানে। কারণ মকর হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, মকর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মকর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, মকর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, মকর হচ্ছে এক্সিকিউশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এর সমস্ত কিছু মকরে। এবার মকরে এতগুলো প্ল্যানেট যখন একসাথে আসবে, সেখানে একটা হিউজ এক্সিউবারেন্স অফ এনার্জি হবে, যেটাকে কন্ট্রোল করার মতন ক্যাপাসিটি আপনি যদি নিজে তৈরি না করতে পারেন, আপনাকে দিয়ে প্ল্যানেট উল্টোপাল্টা কাজ করিয়ে নেবে, এবং আপনি 8-10 দিন বাদে বুঝতে পারবেন যে আপনি একদম সম্পূর্ণ একটা বোকার মতন কাজ করেছেন, এবং কিন্তু তার কনসিকুয়েন্সেসটা আপনাকে, ফলটা আপনাকে পেতে হবে। তার কারণ স্যাটার্ন আছে সেখানে, লং টার্মে ফল দেবে। সুতরাং সব থেকে বড় পদ্ধতি হচ্ছে শান্ত থাকা, চুপ থাকা, এবং বেশি পরিমাণে ইন্টারাকশনে না যাওয়া, বিশেষ করে কোনো বিতর্কিত কথা, অতিরিক্ত সত্যি বলার প্রবণতা। মঙ্গল এখানে ঢুকবে যখন, তার একটা 8th দৃষ্টি রবির ঘরে থাকবে, চন্দ্রের ঘরেও থাকবে, রবির ঘরেও থাকবে। তা আপনাকে দিয়ে একটুখানি মানে একটু কর্কশ সত্যি কথা আপনাকে দিয়ে বলিয়ে দেবে, এবং যেটা কিন্তু একটু বেশি রকম বিতর্কেরই সৃষ্টি করবে। তো চেষ্টা করবেন এই জাতীয় বিতর্কের মধ্যে নিজেকে ইন্ট্রোডিউস না করতে। নাম্বার 4 একটা জিনিস বলে দিই, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল যখন খুব উচ্চ গতিতে থেকে তার এক্সল্টেড স্থান বা তার ডেবিলিটেটেড স্থান কখনো গোচর করে, সেটা মকর বা কর্কট, যখন সে গোচর করে, এই গোচরের কিন্তু ফল ভালো দেওয়ার চেষ্টা করে সব সময়। যারা এই শক্তিটাকে একটু নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারবে, তারা কিন্তু এই শক্তির পূর্ণ ফল নিতে পারবে। বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে যারা কাজ করছে, যারা রিসার্চের ক্ষেত্রে কাজ করছে, যারা ধরুন দীর্ঘদিন কোনো ঔষধ বা এই জাতীয় সেক্টরে কাজ করছেন, যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাজ করছেন, বা একদম ন্যানো টেকনোলজির ওপর কাজ করছেন, খুব বেটার কাজ করবে। শনি মঙ্গলের যোগ টেকনোলজিকে ভীষণ ডেভেলপ করে, কিন্তু শনি মঙ্গলের যোগের একটাই নেগেটিভ জায়গা রয়েছে, যে দুটো বিপরীতধর্মী প্ল্যানেট যখন একসাথে আসে, দুজনই বিপরীতধর্মী বা স্বধর্মী, প্রথমেই বললাম দুজনই দুজনকে কিন্তু থামানোর চেষ্টা করে, যে কে কতটা অকুপেশন সেই ঘরের ওপর রাখতে পারে, কতটা প্রভাব বিস্তার করতে পারে। তো স্যাটার্ন এখানে চেষ্টা করবে, স্যাটার্নের বল যেহেতু বেশি, বইতে অনেক কিছু লেখা রয়েছে, এখানে লেখা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক্সল্টেড সিচুয়েশনে মঙ্গল শনির কাছাকাছি বল পেয়ে যায়, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়, এটা পুরোপুরি সত্য নয়। বরাহমিহির যেটা বলছেন, এক্সল্টেড অবস্থায় মঙ্গল যদি সেখানে বকরি থাকে, মনে করুন শনি তার সক্ষেত্রে গোচর করছে এবং মূল ত্রিকোণের দিকে যাত্রা করছে, এটা 2018 সালে ঘটেছিল। 18 সালে যদিও শনি তো তখন স্যাজিটেরাসে ছিল, যদি আমি কাল্পনিকভাবে ধরে নিই যে শনি তখন এখানে ছিল এবং মঙ্গল এখানে বকরি হয়ে গেছে, তাহলে সে শনির হাফ পাওয়ার সে লাভ করত। মঙ্গল যখন অ্যাকচুয়ালি বকরি হয়, সে বৃহস্পতির মার্গী গতির সমান পাওয়ার লাভ করে। পাওয়ারের অকুপেশন আছে বিভিন্ন মার্গী গতির সময়। বুধ যখন বকরি হয়, সে তখন শুক্রের মার্গী গতির সমান পাওয়ার লাভ করে। শুক্র যখন বকরি হয়, সে তখন মঙ্গলের মার্গী গতির সমান পাওয়ার লাভ করে। তো মঙ্গল যখন বকরি হয়, তখন সে বৃহস্পতির মার্গী গতির সমান পাওয়ার লাভ করে। তো এক্ষেত্রেও সেটাই ঘটবে। তো তার ফলে যারা যারা নিজেকে খুব শান্ত রেখে, স্থির রেখে, নিজের ইগো এবং নিজের ক্রোধ, অহংকার এবং কথাবার্তার মধ্যে লাগামহীনতা, এগুলোকে যারা কন্ট্রোল করতে পারবে, তারা কিন্তু সিচুয়েশনকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারবে এবং দে আর গেটিং ডিভিডেন্ড। শুধু ভেহিকেল চালাবেন সাবধানে এবং কোনো রিস্কফুল কাজ করবার বেশি চেষ্টা করবেন না, তাহলে সমস্যায় পড়বেন। আর যদিও বা করেন, খুব সতর্কতার সাথে, কারণ আপনার কোন ভাবে এটা ঘটছে সেটার উপর ডিপেন্ড করবে। যেভাবেই ঘটুক না কেন, এখানে একটা হিউজ এনার্জির স্প্রেড হবে, সেই এনার্জিটাকে আপনারা খুব সন্তর্পণে ট্যাকল করে নেবেন, তাহলেই ব্যাপারটা কিছুই ব্যাপার না, না হলে সমস্যা করবে কিন্তু।
যারা পারবেন না। আমি এবার লগ্ন ভিত্তিক ফল আপনাদের এখানে বলে দেব, সেটা মেষ থেকে শুরু করব এবং শুরু করে একটা করে বলে দেব। মেষ লগ্নের ক্ষেত্রে দেখুন, 10th হাউসের লর্ড লগ্নপতি নিজে 10th হাউসে যাচ্ছে, গিয়ে এক্সল্টেড হচ্ছে। 10th হাউসের লর্ড 10th হাউসে বসে রয়েছে এবং সেকেন্ড হাউস এবং 7th হাউসের লর্ডও একসাথে বসে রয়েছে। থার্ড এবং 6th হাউসের লর্ডও বসে রয়েছে একসাথে। এটা অত্যন্ত ভালো কর্মের ক্ষেত্রে বেটার যোগ তৈরি করবে। কিন্তু বারবার বলছি, যেহেতু সম্পূর্ণ দুটো বিপরীতধর্মী প্ল্যানেট একসাথে বসে থাকবে, তার ফলে কর্মে হঠাৎ উন্নতি বা হঠাৎ করে আপনার গেট ডাউন দুটোই হতে পারে, ডিপেন্ডিং আপন ইওর দশা কি সিচুয়েশনে রয়েছেন। কিন্তু একটা অপ্রত্যাশিত উন্নতি বা হঠাৎ করে নিচের দিকে আপনাকে কিন্তু ডিসেন্ড করিয়ে দিতে পারে। এটা এক নম্বর। উত্থান পতন একসাথে ঘটবে। এই সময় যদি চাকরি চেঞ্জ করার চিন্তা থাকেন তাহলে খুব ভালো সময়, বাট 6 তারিখের পরে করবেন, তাহলে একটু বেটার ফল দেবে। চাকরি বদল এবং বেটার জায়গায় চাকরির কিন্তু যোগ আছে, এবং শুধু তাই নয়, আপনার স্যালারিও কিন্তু ইনক্রিমেন্ট বাড়বে, মানে ইনক্রিজ করবে। এবং তার সাথে যেটা হবে, আপনি উপর মহলের আপনার যে বস আছেন তার কিন্তু সুনজরে থাকবেন। যেটা প্রবলেম করবে, আপনি ইনসাবঅর্ডিনেশনের মধ্যে যাবেন না, অর্থাৎ তার সাথে যদি কোনো ডিফারেন্স ওপিনিয়ন হয় আপনি চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখা। আর 2 নম্বর হচ্ছে স্পাউসের শরীরের দিকে কিন্তু নজর রাখবেন, বিশেষ করে আপনি যদি পুরুষ হন তাহলে তার লোয়ার অ্যাবডোমেনের দিকে নজর রাখবেন এবং পা পোর্শনের দিকে নজর রাখবেন। আপনার নিজের ব্লাড প্রেশারের দিকে নজর রাখবেন। এবং যদি ভেহিকেল চালান, আমি প্রত্যেকেই বলছি 20 মার্চ পর্যন্ত ভেহিকেল চালাবেন যারা, তারা কিন্তু খুব সাবধানে করবেন, নাহলে ছোটোখাটো সমস্যা তৈরি করতে পারে। প্রমোশনেরও যোগ আছে কিন্তু এ সময়। মেষ লগ্নের ক্ষেত্রে মোটের ওপর বেটার ফল দেবে মঙ্গলের এই গোচর। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতিও মঙ্গল, আবার 7th হাউসের লর্ডও কিন্তু মঙ্গল, সে 9th হাউসে বসে রয়েছে। শনি ভাগ্যপতি তাকে সাথে নিয়ে বসে রয়েছে, শুক্র লগ্নপতি তাকে নিয়ে বসে রয়েছে একাধারে। শুক্র ষষ্ঠপতিও কিন্তু একসাথে 9th হাউসে বসে রয়েছে। এটা কিন্তু ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট বেটার অপরচুনিটি আপনাকে দেবে, ইনকাম দেবে, তার সাথে চাকরি ক্ষেত্রে বেটার ডেভেলপমেন্ট দেবে। বাইরে কাজের যোগ আসতে পারে, বাইরে থেকে কোনো কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং আপনার হতে পারে, এবং সেটা পরিবার শুদ্ধ হতে পারে একসাথে। তার সাথে যেটা ঘটবে, চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো দূরবর্তী স্থানে, পোস্টিং নয় কিন্তু আপনাকে যেতে হতে পারে কোনো জব রিলেটেড কাজে। আপনি গেলেন, কিছুদিন থাকলেন, আবার ফিরে আসলেন। যদি সেরকম কোনো অপরচুনিটি আসে, চেষ্টা করবেন পরিবারকে সাথে নিয়ে যাওয়া। শুক্র আছে, পরিবার সাথে থাকলে আপনিও বেটার থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা নেবেন, কারণ বুধ আছে অ্যাকচুয়ালি, তো খাওয়া দাওয়া যেন কোনোভাবে গন্ডগোল না করে আর কি। তবে চেষ্টা করবেন যে হাই ব্লাড প্রেশার, যাদের ক্রনিক ব্লাড সুগার আছে এবং যাদের স্কিন রিলেটেড, বিশেষ করে পিঠের দিকে ব্যাক পোর্শনে যাদের স্কিনে প্রবলেম আছে, তারা কিন্তু একটু বেশি রকম খেয়াল রাখবেন। আর এক্সপেন্ডিচার বাড়বে, এক্সপেন্ডিচারকে চেষ্টা করবেন কন্ট্রোল করার, কারণ দ্বাদশপতি একসাথে বসে রয়েছে, মঙ্গলের মূল ত্রিকোণের ঘর ওটা, মঙ্গল এক্সল্টেড থাকবে, তার ফলে এক্সপেন্ডিচারও করাবে, এবং সেটা শরীরের জন্য করাতে পারে বা বাড়ির কোনো বয়স্ক মানুষের জন্য কিন্তু সেটা ঘটতে পারে। তো এই ব্যাপারটার একটুখানি খেয়াল রাখবেন। আর কাজের জায়গায় যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে, এবং সেটাতে আপনিও বেশ আনন্দিত হবেন আর কি। ওটার ওপরে বেটার সময় আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, 8th হাউসে আপনার এই যোগ ঘটতে চলেছে। 8th হাউসকে আমরা নর্মালি বলি অপ্রত্যাশিত, মানে হিডেন প্লেস। যদিও মকর নিজে অত্যন্ত হিডেন জায়গা, যদিও বৃশ্চিকের ঘর আমাদের কালপুরুষের 8th হাউস, কিন্তু বৃশ্চিকের ঘরের 3rd হাউস তো আমাদের ভিগিয়ার বা স্ট্রেংথ তো দেয় মকরের ঘর, যেখানে মঙ্গল গিয়ে এক্সল্টেড হবে। তো 8th হাউস যেটা করে সেটা হচ্ছে হঠাৎ কিছু প্রাপ্তি বা হঠাৎ কিছু লস দুটোই একসাথে ঘটায়। রাহু কেতু যেহেতু সাথে নেই বা কোনো অ্যাক্সেসের মধ্যে পড়ছে না, যদিও এই মুহূর্তে কালসর্প রয়েছে এবং আগামী বেশ কিছুদিনও থাকবে, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু যেহেতু এই মকরের মধ্যে কোনো রাহু কেতু থাকছে না,
যদিও নবাংশে যদি যান তাহলে দেখতে পাবেন রাহু সেখানে বসে আছে মানে যতদিন ট্রানজিট না করবে রাহু মেষে এবং কেতু তুলায়, ততক্ষণ পর্যন্ত রাহু নবাংশে এখানে বসে থাকবে। তার ফলে চেষ্টা করবেন যারা গৃহ পরিচালিকা আছেন তারাও যাতে গৃহের প্রতি একটু সচেতন থাকেন এবং আপনিও তাদের বিশ্বাস করবেন, কিন্তু নিজের চোখ কানও খোলা রাখবেন। বাইরে থেকে খুব একটা ইনট্রুড হওয়ার মতন সম্ভাবনা কিন্তু এখানে প্রকাশ করছে না। মানে আমি লসের ক্ষেত্রটা বলছি, প্রাপ্তি এবং লস দুটো একসাথেই ঘটতে পারে। পৈতৃক কোনো প্রপার্টি আপনার ইনহেরিটেন্স, বিশেষ করে যদি ফিমেল হন আপনার বাবার দিক থেকে প্রপার্টি আসতে পারে, বা মেল হলে তার শ্বশুর বাড়ির থেকে প্রপার্টি কিন্তু এখানে আসার যোগ আছে। যারা বিভিন্ন ডিফেন্স সেক্টরে কাজ করছেন বা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সেকশনে কাজ করছেন, বা ধরুন বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি কোনো রেভিনিউ সেকশনে কাজ করছেন, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলদানকারী এই সময়টা। চেষ্টা করবেন ইন্টিগ্রিটির সাথে কাজ করা, তাহলে কিন্তু খুব বেটার ইফেক্ট পাবেন এই সময় মঙ্গলের এই গোচর। নাম্বার 2 হচ্ছে যারা বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজ করছেন, বিশেষ করে কোনো লং পেন্ডিং এবং সমাজের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক কোনো রিসার্চ করছেন, বিশেষ করে হিউম্যান বডি বা কোনো রোবোটিক্স বা কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটার জন্য কিন্তু খুব বেটার ফল দেবে। বাট বারবার একটা কথা বলছি যে দুটো বিপরীতধর্মী প্ল্যানেটের যখন যোগ হয় একসাথে, মঙ্গল এবং শনির মতো দুটো প্ল্যানেট যখন একসাথে যোগ তৈরি করে, তখন যেরকম তার পজিটিভ দিক আছে নেগেটিভ দিকটাও আছে। ইগোকে কন্ট্রোল করবেন এবং নিজের ক্রোধকে কন্ট্রোল করবেন, নাহলে কিন্তু আপনার অনেক বানানো জিনিসকে নষ্ট করে দেবে। বিশেষ করে কারোর কেন্দ্র কোণে যদি ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিস্ট্রয় করবে। আপনি ব্লাড সুগার এবং শরীরের নিম্নাংশে যাতে বেশি ওয়েট ক্যারি না করে সেটা খেয়াল রাখবেন। সন্তানদের উপরও নজর দেবেন একটু বেশি পরিমাণে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, রাজ্যকারী প্ল্যানেট 5th হাউস এবং 10th হাউসের লর্ড, সে 7th হাউসে গিয়ে বসছে। শুক্র এক্ষেত্রে 4th এবং 11th হাউসের লর্ড একসাথে বসছে। শনি 6th এবং 7th হাউসের লর্ড, শনিও আছে, বুধও রয়েছে এখানে, দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ সে একসাথে বসে রয়েছে। তো আপনার ক্ষেত্রে প্রচুর এভিনিউ এ সময় খুলবে। অর্থাৎ আমি কর্কট লগ্নের ক্ষেত্রে যাদের বলেছিলাম যে দেখবেন মার্চের মোটামুটি মিড থেকে আস্তে আস্তে আপনার জন্য ওপেনিং আসবে। যদি আমাকে কেউ অ্যাকিউট ডে জিজ্ঞাসা করে, অ্যাকিউট ডেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি, কিন্তু ফলটা দেবে তখনই যখন বুধ আর একটু বেশি দূরে চলে যাবে, তারপর থেকে ফল দেবে। তবে এই ডেটটা ডিমার্কেটিং ডেট, অ্যাভিনিউ খুলবে। আপনি নতুন আপনার পার্টনার বলুন যেখানে ব্যবসা করছেন, সেখানে অনেক বেটার অপরচুনিটি আসবে, কাজের যোগ আসবে, সেই যোগগুলোকে কাজে লাগান। ইনিশিয়ালি যদি সুযোগটা কমও আসে, আপনি দেখবেন মোটামুটি মার্চ মাসের 12 তারিখের পর থেকে যখন শুক্র এর অ্যাম্বিয়েন্সের থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ মঙ্গল যখন একা হয়ে যাবে সেখানে, সে কিন্তু আস্তে আস্তে আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এবং রিডান্ডান্টলি ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন মঙ্গল এবং শনি যখন একসাথে থাকবে, যেহেতু দুজনেই যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় থাকবে, যদিও স্যাটার্নের পাওয়ারের সাথে তো কারোর পাওয়ারের কোনো তুলনা হয় না, কিন্তু তবুও বলছি এখানে কিন্তু মঙ্গল স্যাটার্নের সাথে যে দ্বন্দ্বটা হবে, এই দ্বন্দ্বটা না একটা সীমাহীন দ্বন্দ্ব হবে। অর্থাৎ তার কোনো রেজাল্ট আসবে না, তার ফলে সেই দ্বন্দ্বটাকে নিয়ে বেশি চিন্তা করবার দরকার নেই। বাট দ্বন্দ্ব কিন্তু এখানে একটা থাকবেই। অর্থাৎ মঙ্গল যতদিন শনির থেকে মোটামুটি 10 ডিগ্রি দূরে না চলে যাচ্ছে, ততদিনই দ্বন্দ্বটা কিন্তু থেকে যাবে। তো যাই হোক, সেটাকে একটু খেয়াল রাখবেন, যতটা সম্ভব নিজের স্নায়ুর ওপরে কন্ট্রোল রাখবেন, নার্ভের ওপরে, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবেন। দ্রুত মানে কিন্তু মানে কোনো ব্যাপারে হঠকারিতা নয়, ফাস্ট সিদ্ধান্ত নেবেন, কিন্তু চিন্তা করে নেবেন, আপনার জন্য খুব পজিটিভ ইফেক্ট দেবে। বিবাহের যোগ আছে বা বাড়িতে কোনো শুভ বিবাহেরও কিন্তু বেটার অপরচুনিটি আপনার আছে। যাত্রার যোগ আছে, বেশ একটু দূরবর্তী স্থানে পরিবার নিয়ে যাত্রা করবার কিন্তু খুব বেটার যোগ আছে। অ্যাক্সিডেন্ট বা ভেহিকেলেরও কিন্তু থেকে কোনো যোগ তৈরি করছে। যারা খারাপ দশায় আছেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
আর শরীরের দিকে যত্ন রাখবেন, স্পেশালি লাংসের জায়গা, স্পেশালি অর্থোপেডিক জায়গা, এবং পেটের মধ্যে লিভার এবং প্যানক্রিয়াস পোর্শনকে যত্ন নেবেন একটু বেশি পরিমাণে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল 4th হাউস এবং 9th হাউসের লর্ড, সে 6th হাউসে যাবে। তো 6th হাউস আমাদের কি করে? আমাদের রোগ, আমাদের ঋণ, আমাদের শত্রু, আমাদের যত ফোজ আছে, যত নেগেটিভ জায়গা আছে তাকে ইন্ডিকেট করে। তো মঙ্গল এখানে থেকে কিন্তু তাকে একদম সমূলে বিনাশ করবার চেষ্টা করবে। মঙ্গল যখন যখন পাওয়ার বেশি এনহ্যান্স করবে, ইনিশিয়াল নবাংশটা তো তৈরি হবে আমাদের মকরের নবাংশ দিয়ে, তো যত আরও মেষ রাশি, বৃষ রাশির নবাংশে যাবে, অর্থাৎ সিংহ রাশির সিংহ লগ্ন থেকে 9th বা 10th বা 11th হাউসের দিকে যাবে, তত কিন্তু রোগ, রিপু, শত্রু এগুলো দমন করবে। ঋণ যাদের আছে, ডেট, তারা কিন্তু ঋণ শোধ করতে পারবেন। যারা ঋণ দিয়েছেন তারাও কিন্তু ঋণ ফেরত পাওয়ার যোগ আছে, কারণ 7th হাউসে জুপিটারও রয়েছে আপনার লগ্নে, পূর্ণ মাত্রায় দৃষ্টি দিচ্ছে। তো এটা খুব বেটার যোগ আছে আপনার ক্ষেত্রে। শুধু চেষ্টা করবেন নিজের উদ্বিগ্নতাকে বেশি বাড়াবেন না, নার্ভের ওপরে কন্ট্রোল রাখবেন এবং তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে, যারা কোনো ইমুভেবল প্রপার্টি কেনবার চেষ্টা করছেন, কোনো ল্যান্ড হতে পারে, কোনো বিল্ডিং, কোনো কমার্শিয়াল প্লেসেস বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু উপযুক্ত সময় আছে জমি ক্রয় করা। যাদের ক্ষেত্রে বৃহস্পতি একটু যোগকারক প্ল্যানেট এক্ষেত্রে আছে, মানে সিংহ লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় আছে। এটা 7ই এপ্রিল পর্যন্ত এই সময়টাকে ইউটিলাইজ করা উচিত। এবং শরীরের ক্ষেত্রে আমি শুধু বলবো ব্লাড প্রেশার, বিশেষ করে মাথার দিকে, এবং দাঁতের সমস্যা থেকে কিন্তু সাবধানে থাকবেন, তাহলে আর বিশেষ সমস্যা খুব একটা নেই। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু 3rd হাউস এবং 8th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে 5th হাউসে চলে যাবে। মঙ্গল কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা বলি সেটাকে ডিফাং প্ল্যানেট, অর্থাৎ মঙ্গল যেটা করে সেটা হচ্ছে বুধের মধ্যে অত্যন্ত বেশি বায়বীয় প্রবৃত্তিটার মধ্যে এক ধরনের গরম প্রভাব এনে দেয়, খুব গরম প্রভাব এনে দেয়। এবং বুধ মঙ্গল একসাথে বসে রয়েছে এবং অনেকটা দূরে আছে বুধ, কিন্তু প্রভাব তো একটা থাকবে যখন ঘরে ঢুকবে। তো তার ফলে নিজের নার্ভের ওপরে, নার্ভের যে ফ্লো তার উপরে কিন্তু নজর রাখবেন। বুধ আমাদের নর্মাল কমিউনিকেশনের প্ল্যানেট, তো সে আপনার 5th হাউসে বসে রয়েছে স্যাটার্নকে সাথে নিয়ে, দীর্ঘদিন স্যাটার্ন এখানে বসে রয়েছে। তার সাথে শুক্র আছে, শুক্র আপনার দ্বিতীয়পতি নবমপতি প্ল্যানেট, সে 5th হাউসে বসে রয়েছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ প্ল্যানেট নয়। শরীরের দিকে নজর রাখবেন, বিশেষ করে অর্থোপেডিক সমস্যা, কোমর থেকে নিম্নাংশ পর্যন্ত অর্থোপেডিক সমস্যা শুধু নয়, অর্থ মাসল যাদের সমস্যা আছে তারাও, লিগামেন্ট রিলেটেড জায়গাও যাদের সমস্যা আছে, পায়ের পাতা, ফ্যালাঞ্জিস জাতীয় জায়গা যেখানে, সেখানেরও কিন্তু যত্ন নেবেন, নজর দেবেন। লোয়ার যে জ আছে সেখানে দাঁতের সমস্যা যদি হয় তো ডক্টর দেখিয়ে নেবেন, মানে সেটাকে গুরুত্ব দেবেন। ফোরহেডে যদি কোনো সমস্যা হয় তার প্রতি গুরুত্ব দেবেন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। একদম আমাদের সার্ভাইকাল, থোরাসিক, এই সমস্ত পিঠের একদম আপার ব্যাক যেটা আছে এবং লেফট শোল্ডার, সেখানে সমস্যা দিতে পারে। চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন। দয়া করে এই সময় ঋণ নেবেন না কারোর কাছ থেকে, তাহলে কিন্তু লং টার্ম কোনো ভিসিয়াস সার্কেলের মধ্যে আটকে যেতে পারেন। চেষ্টা করবেন সেটাকে একটু অ্যাভয়েড করে যাওয়া। মঙ্গলটা শিফট করে যাক এপ্রিল মাসে, বৃহস্পতিও শিফট করে যাবে, তারপরে আপনি কোনো প্রপোজাল বা অন্যরকম কিছু করতে পারেন, সেটা অ্যাটলিস্ট মানে এপ্রিল থেকে, তার আগে নয়। আর একটা জিনিস বলে দিই, যারা বিবাহের চেষ্টা করছেন এই সময়টাতে, তাদের ক্ষেত্রেও বলি যে অন্তত মঙ্গল যতদিন এখানে বসে রয়েছে আমাদের মকর রাশিতে, ততদিন বিবাহের জন্য অ্যাটলিস্ট শুক্রকে এই ঘর থেকে বেরিয়ে যেতে দিন, মানে মকর রাশি থেকে যত বেরিয়ে যাবে তত বিবাহের জায়গাটা বেটার হবে। যদি মানে ফিমেল হন তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেটার ফল দেবে। সন্তান, যারা এই মুহূর্তে মানে আপনাদের গর্ভে সন্তান আছেন, তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। যেভাবে ডক্টর বা বাড়ির লোকেরা প্রিকশনারি মেজার বেঁধে দিয়েছেন সেগুলোকে মেনে চলবেন, অবজ্ঞা করবেন না।
একটু হটি প্রাউডি মানসিকতা চলে আসতে পারে, সেটাকে সামলে চলবেন। ব্লাড প্রেশারের দিকে নজর দেবেন। অ্যাজ এ হোল কিন্তু নেগেটিভ বলা যায় না, কিন্তু খুব বেনিফিশিয়ালও বলা যায় না। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, 4th হাউসে গিয়ে ঘটছে। এক্ষেত্রে মঙ্গল 2nd এবং 7th হাউসের লর্ড, সে 4th হাউসে স্যাটার্নকে সাথে নিয়ে বসে রয়েছে। দেখুন কেন্দ্রে কোনো গ্রহ যেখানে রুচক যোগ তৈরি করছে, বা শনি অলরেডি শশযোগ তৈরি করে বসে আছে, তো তার ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফল আশা করা যায় না। কারণ যে কোনো তামস প্ল্যানেট যদি আপনার কখনো কেন্দ্রে বা কোণে বসে যায়, বিশেষ করে কেন্দ্রে বসে গেলে আপনার মধ্যে অতিরিক্ত সঞ্চালন সৃষ্টি করবে, অর্থাৎ আপনাকে সঠিকভাবে থামতে বা বসতে দেবে না, আপনাকে সদা ব্যস্ত করে রাখবে। আবার ঠিক সেরকমভাবেই আপনার যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গা সেটাও কিন্তু নষ্ট করবে। কিন্তু কাজের জায়গা বলুন, সেখান থেকে বেনিফিট বলুন, কাজের ক্ষেত্রে দায়িত্ব বলুন, অফিস বা বিজনেসের ক্ষেত্রে কোনো অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি বলুন, সেগুলো কিন্তু আপনার মধ্যে প্রচুর পরিমাণে এন্ডোর্ড হবে এ সময়। আপনার 7th হাউসের লর্ড শুক্র যুক্ত হয়ে, আপনার লগ্নপতি যুক্ত হয়ে 4th হাউসে বসে রয়েছে, তার ফলে স্পাউসের সাথেও কিন্তু সম্পর্ক অনেকটা বেটার হবে, সেটা রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত শক্তি এ সময় আপনার মধ্যে জেনারেট হবে এবং সেটাকে কিন্তু খুব ট্যাক্টফুলি কন্ট্রোল করবেন। অর্থাৎ পুরনো কোনো শত্রুতা আছে, অমুক আছে তমুক আছে, সেগুলো কিন্তু হঠাৎ করে মনে হবে যে এদের প্রতি একটা আক্রোশপূর্ণ আচরণ, দয়া করে এই কাজটা কোনো সময় করবেন না, এই সময় তো ভুলেও করবেন না। আর কোনো দূর যাত্রা পরিবারের সকলকে নিয়ে, বিশেষ করে স্ত্রী পুত্র কন্যা নিয়ে দূর যাত্রা করবার কিন্তু খুব ভালো যোগ আছে। যতটা পারবেন যে কোনো রকম আর্গুমেন্টেটিভ সিচুয়েশন, কোনো বাদ বিবাদ থেকে নিজেকে দূরে রাখবেন, বিশেষ করে বাড়ির বাইরে যদি কোনো বাদ বিবাদ ঘটে। 4th হাউসে মঙ্গলের অবস্থান কিন্তু সুখহানি করে, কারণ তার 4th হাউস আবার মঙ্গলের ঘরকেই দৃষ্টি দিচ্ছে আপনার 7th হাউসে। তার ফলে কাজের জায়গা, আপনার পরিচিতি, এগুলো আপনাকে অনেক বেশি বৃদ্ধি করবে। কিন্তু আপনাকে আপনার যে নর্মাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ অর্থ আয় করলে যে মানুষের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আসে না, সেটা আপনি বুঝতে পারবেন। অর্থ বা আপনার প্রতিপত্তি দেবে, কিন্তু ওই জায়গাটা আপনাকে দেবে না। বাড়ি নিয়ে উদ্বিগ্ন থাকবেন, মায়ের শরীর নিয়ে উদ্বিগ্ন থাকবেন, সন্তানের লোয়ার এডুকেশন নিয়ে উদ্বিগ্ন থাকবেন, একটু সন্তানকে নিয়েও উদ্বিগ্ন থাকবেন। বাট ভালো দশায় থাকলে কিন্তু খুব একটা অসুবিধা নেই। শরীরের ক্ষেত্রে বলে দিই, ব্লাড সুগার যাদের ফ্লাকচুয়েশন করে তারা সাবধানে থাকবেন। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশকে নজর দেবেন। মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে, বিশেষ করে যারা 40 ঊর্ধ্ব যাদের বয়স আছে, তারা কিন্তু একটু বেশি পরিমাণে ফোকাস করবেন, না হলে সমস্যার সৃষ্টি করবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই লগ্নের ক্ষেত্রে কিন্তু 3rd হাউস এই যোগ তৈরি করছে, লগ্নপতি এবং ষষ্ঠপতি নিজে মঙ্গল। 3rd হাউসকে আমরা বেটার জায়গা বলি, কারণ 3rd হাউস থেকে 4th হাউসে 6th হাউসেই দৃষ্টি দেবে, এবং সেখান থেকে তার 7th দৃষ্টি, তার 8th দৃষ্টি 9th এবং 10th হাউসে থাকবে। তার ফলে তার কোনো স্পিরিচুয়াল কোনো জার্নি হওয়ার যোগ আছে, তার প্রচুর কাজের এভিনিউ তার সামনে খুলে যাবে এবং সে সেটাকে করতে পারবে। কিন্তু মাথায় রাখবেন যে দ্বাদশপতিকে সাথে নিয়ে কিন্তু বসে রয়েছে এক্ষেত্রে মঙ্গল। তার ফলে এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করবেন, বিশেষত ভোগ্যপণ্যের কেনাকাটার ক্ষেত্রে যে কোনো রকম, সেটাকে কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। এবং যে কোনো রকম ডিজায়ার, সেটা সেটা ভোগ্যপণ্যের ক্ষেত্রেই বেশি হবে, যেহেতু শুক্র ইনিশিয়াল ক্ষেত্রে মঙ্গলকে কিছুটা ডমিনেট করে রাখবে। তো তার ফলে চেষ্টা করবে যতটা সম্ভব নিজের আয়ের বাইরে না চলে যাওয়া। কারণ মাথায় রাখবেন শনি কিন্তু 4th হাউসে ঢুকবে আপনার, এবং মার্চের 20 তারিখের পর থেকেই তার এফেক্ট দেওয়া শুরু করবে। সুতরাং একটু সাবধানে থাকা উচিত, না হলে পরে গিয়ে তার কনসিকুয়েন্স কিন্তু ভোগ করতে হবে। নতুন কোনো সূচনা, যে কোনো ব্যবসা বলুন, অ্যাডিশনাল কোনো ব্যবসা বলুন, কোনো চাকরি বলুন, চাকরির যোগের ক্ষেত্রেও খুব বেটার আছে, বিশেষত কোনো ডিফেন্স বা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরির জন্য কিন্তু বেটার আছে। কোনো কমিউনিকেশন ফিল্ডে যারা চাকরি করেন, বিভিন্ন আইটি সেক্টর বা এরকম যে কোনো কমিউনিকেশন ফিল্ডে খুব ভালো জায়গা আছে। এক্সপেন্ডিচারটা হতে পারে মেনলি কিন্তু শরীরের জন্য, হ্যাঁ,
ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার দুটো থেকেই খুব সাবধানে থাকবেন, দুটো থেকেই। লাংসের জায়গায় খুব বেশি নজর দেবেন, যাতে বুকে কোনোভাবে ঠান্ডা না লাগে। যাদের কিডনির কোনো সমস্যা আছে তারা কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, না হলে কিন্তু বেশ সমস্যা আপনাকে ভোগাতে পারে। যতটা সম্ভব নিজের ক্রোধকে কন্ট্রোল করবেন, না হলে কিন্তু সেটার আউটব্রাস্ট পরিস্থিতিকে অনেকটা ডিস্টেবিলাইজ করে দিতে পারে। বিশেষ করে যাদের জন্মকালীন লগ্নে, বৃশ্চিক লগ্নের মধ্যে বৃহস্পতি, রাহু বা শনি আছে, বিশেষ করে যদি বকরি বৃহস্পতি থাকে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই সময়টাকে কন্ট্রোল করতে। কারণ কেতু এখনো বসে রয়েছে এবং সে আস্তে আস্তে দ্বাদশ ঘরের দিকে পা বাড়াচ্ছে। আর একটা জিনিস বলে দিই, যাদের একটানা বসে কাজ করার অভ্যাস হয় তারা কিন্তু কোমরের দিকেও নজর রাখবেন। একটানা বসে থাকবেন না, তাহলে কিন্তু কোমরের দিকের মানে অর্থোপেডিক সমস্যা আপনাকে একটু কষ্ট দিতে পারে। অ্যাজ এ হোল এই গোচর কিন্তু বেটার আছে যদি এনার্জিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। তো ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে দ্বাদশপতি এবং পঞ্চমপতি দুটোই হচ্ছে মঙ্গল, সে দ্বিতীয় বসে রয়েছে। তার ফলে ধনাগম বলুন বা দুটোই আসবে, যেরকম এক্সপেন্ডিচারও আসবে। কিন্তু মাথায় রাখবেন 1 নম্বর এবং 8 নম্বর ঘরের মধ্যে 1 নম্বর ঘর তো মঙ্গলের মূল ত্রিকোণ ঘর, এবং সেই ঘরের স্ট্রেংথ বেশি, অনেক বেশি। তো সেই ঘরের প্রভাব এক্ষেত্রে অনেকটা বেশি দেবে, এবং আপনার নতুন কোনো প্রেম প্রণয় বা নতুন কোনো সম্পর্ক বা যারা বিবাহ করতে চলেছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ মনোরম অবস্থান দেবে। ধনপ্রাপ্তি ঘটবার যোগ আছে, বিশেষ করে পৈতৃক সূত্রে, অর্থাৎ পিতার কোনো প্রপার্টি বা পিতার কোনো ব্যবসা বা পিতার কোনো ধরুন কোনো জমানো পুঁজি, সেটা আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বা জীবনের যে কোনো হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে পারেন, আপনার জন্য খুব বেটার ফল দেবে। একটা জিনিস শুধু বলে দিই, শুক্র কিন্তু আপনার জন্মছকের 6th হাউসের লর্ড এবং মঙ্গল কিন্তু 12th হাউসের লর্ড। তো তারা একসাথে বসে থাকবে, এটা ইনিশিয়ালি অনেক জায়গায় বলতে পারে যে একটা স্লাইটলি বিপরীত রাজযোগের জায়গা তৈরি করছে, কিন্তু দূর দূর পর্যন্ত তৈরি করছে না। তো স্পাউসের সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বিশেষ করে আপনি যদি মেল হন তো অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু খুব কশাস থাকবেন, না হলে মুখ থেকে এমন কর্কশ বাক্য বেরিয়ে যেতে পারে যেটা পরিস্থিতিকে একটু গন্ডগোল করে দিতে পারে। আপনার কুটুম্বের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন, কারণ 3rd হাউসে শনির দৃষ্টি, মানে 4th হাউসে স্যাটার্নের দৃষ্টি আছে, একটু খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল এই ঘরে কিন্তু মানে আপনাকে যথেষ্ট বেটার ফল দেবে। মুখের কোনো ডিজিজ থেকে খুব সাবধান থাকবেন, অ্যাজ এ হোল বেটার আছে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, অ্যাকচুয়ালি লগ্নের ওপর দিয়েও যখন স্যাটার্ন পাস করে, বহুদিন আগে আলোচনায় বলেছিলাম যে সেটাও কিন্তু এক ধরনের একটা মাইল্ড 7.5 এফেক্ট দেয়। অর্থাৎ যে কোনো কাজে একটা স্লোনেস বা যে কোনো কাজ একবারে না হওয়া, বারবার পরীক্ষিত হওয়া, এই ধরনের ধৈর্যচ্যুতি ঘটা, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে মকরের ক্ষেত্রে। তো এক্ষেত্রে বোঝার চেষ্টা করুন, 4th এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে বসে রয়েছে আপনার অ্যাসেন্ডেন্টে বসে রয়েছে, এবং শুক্র রাজ্যকারী গ্রহ। তো সে 5th এবং 10th হাউসের লর্ডকে সাথে নিয়ে বসে রয়েছে, এটা কিন্তু যথেষ্ট বেটার যোগ। কিন্তু যেহেতু শনি এখনো পর্যন্ত লগ্নে রয়েছে, শেষের দিকে রয়েছে কিন্তু আছে, এবং শনিও কিন্তু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, তার ফলে গ্রোথ হবে কিন্তু স্লোলি গ্রোথ দেবে। চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার আপনার মধ্যে যে প্রচুর এনার্জির যে কনসেন্ট্রেশন ঘটবে, সেই এনার্জিটাকে প্রপারলি রিলিজ করে দেওয়া, না হলে কিন্তু সেই চাপ আপনি নাও নিতে পারেন। অর্থাৎ মকর লগ্নের মধ্যে একটা নর্মাল কনজারভেটিভনেস থাকে, তারা সব কথা সবাইকে বলতে পারে না, বা তারা একটু অদ্ভুত চরিত্রের হয়, বাইরে থেকে তাদের অ্যাকোয়েন্টেন্সটাও প্রপারলি হয় না। তো সেটাকে যতটা সম্ভব লোকের কাছে খুব সহজ সরলভাবে মিশে গল্পগুজব করে ব্যাপারটাকে নিউট্রালাইজ করবেন, বিশেষত 12ই মার্চ পর্যন্ত এটা কিন্তু চেষ্টা করবেন। সংসারের মানে যতটা সম্ভব পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবার চেষ্টা করবেন, এবং ঠান্ডা লাগা থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন।
প্রচণ্ড ঠান্ডা গরম লেগে গিয়ে কিন্তু একটা মারাত্মক কফের কনজেশন আপনার হয়ে যেতে পারে, সেটা শুক্রের নক্ষত্রে থাকাকালীনই ফল দেওয়া শুরু করে দিয়েছে। একটু মানে ব্যালেন্স, আপনার এতগুলো প্ল্যানেট আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে এসে আপনাকে একটু ডিসব্যালেন্স করার চেষ্টা করবে, নিজেকে চেষ্টা করবেন সেই ব্যালেন্সটা অ্যাকুয়ার করা। বৃহস্পতি আপনার অনেকটা পজিটিভ জায়গায় আছে, থার্ড হাউসের দিকে সে দ্রুত যাত্রা করছে এবং নিয়ার অ্যাবাউট মার্চ মাসের সেকেন্ড মানে 2 তারিখও মঙ্গলের বৃহস্পতির নক্ষত্রও টাচ করে নেবে। সুতরাং তারপর থেকে কিন্তু আপনাকে আস্তে আস্তে তার দিন 7-8 পর থেকে অনেকটা নিউট্রালাইজ এফেক্ট দেবে। 12 তারিখ পর্যন্ত চেষ্টা করবে নিজেকে কন্ট্রোলে রাখা, ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে তাদের সাবধানে রাখা, যাদের সাইনাসের বিশেষ করে ফ্রন্টাল পোর্শনে নাক দিয়ে ব্লিড হওয়া এই জাতীয় সমস্যা আছে, বাম হাতে যাদের পেইন হয় হলে ডক্টর দেখিয়ে দেবেন। বা দিকের পায়ে সাইটিকা বা কোনো অর্থোপেডিক যদি পেইন হয় বা অর্থো মাসেল পেইন হয় ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম গাফিলতি কিন্তু করবেন না। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বলছি, ইউরিনারি ব্লাডারে যদি কোনো সমস্যা হয় তো ডক্টর দেখিয়ে নেবেন। অ্যাজ এ হোল একটু সাবধানে থাকবেন এই সময়টা। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, থার্ড হাউসের লর্ড এবং 10th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে আপনার দ্বাদশে গিয়ে বসেছে। তো দ্বাদশে বসলে আপনি হয়তো ভাবতে পারেন দ্বাদশে এতগুলো প্ল্যানেট রয়েছে মানে নেগেটিভও আছে, পজিটিভও আছে কিছু। পজিটিভ যেটা বলতে পারি সেটা হচ্ছে ফরেন থেকে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব বেটার আছে। থার্ড হাউস আমাদের কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, থার্ড হাউস আমাদের হায়ার এডুকেশনকেও কিছুটা রিপ্রেজেন্ট করে, তবে নিজের ল্যান্ডের থেকে বাইরের ল্যান্ডে গিয়ে। এবার বাইরের ল্যান্ডের ডেফিনেশন আমরা বলেছি যে পলিটিক্যাল যে বর্ডারগুলো দেশগুলোর মধ্যে আছে সেই বর্ডার কিন্তু প্ল্যানেট অ্যাকচুয়ালি বোঝে না। প্ল্যানেট যেটা বোঝে যেটা ন্যাচারালি বর্ডার আছে তার মধ্যে। তো সেই হিসাবে অন্য দেশেও আপনি যেতে পারেন বা অন্য স্টেটেও যেতে পারেন, বাট সেটা 200 কিলোমিটারের দূরে। সেটা আপনার জন্য খুব ফ্রুটফুল হবে, বিশেষ করে যারা কোনো রিসার্চ রিলেটেড কাজকর্ম করছেন যারা বা করতে চান তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এই সময়। বাট শরীরের ক্ষেত্রে খুব যত্ন নেবেন, কোমর থেকে পা পর্যন্ত অংশ কিন্তু বিশেষ যত্ন নেবেন। আরও স্পেসিফিক্যালি বলি, যাদের রিউমেটয়েড আর্থারাইটিস আছে, যাদের রীতিমতো পায়ে পেইন হয়, হাঁটলে পরে মাসেল ক্লাম্প করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন তারা। অর্থাৎ যাদের অর্থ মাসেল প্রবলেম আছে শরীরে, তাদের ঠান্ডা লাগার প্রবাবিলিটি বেশি আছে, অর্থাৎ পিত্তের প্রভাব যাদের বেশি আছে তারা খুব সাবধানে থাকবেন। কারণ মঙ্গল এক্সল্টেড অবস্থায় থেকে আপনার 7th হাউসে দৃষ্টি দেবে, বৃহস্পতিরও সেখানে দৃষ্টি আছে। তো অ্যাজ এ হোল কিন্তু আপনার ডাইজেশন সিস্টেমকে অনেকটা বেশি ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করবে। যারা বেশি রিচ খাওয়া দাওয়া করেন তারা চেষ্টা করবেন যতটা সম্ভব হালকা খাওয়া দাওয়া করা এবং একটা যতটা সম্ভব একটু সাধারণ জীবনযাপন করবার চেষ্টা আপনারা করবেন। এ সময়টা বেশি রিস্কফুল কাজ করবেন না, খুব জোরে ভেহিকেল চালাবেন না, ড্রাইভ করবেন না, কাউকে প্রভোগ করবেন না জোরে চালানোর জন্য। যতই তাড়া থাক চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার, বেশি এক্সপেন্ডিচারের দিকে যাবেন না। এই সময় কয়েকটা দিন শুধু চেষ্টা করবেন যে কোনো রকম জমিবাড়ি রিলেটেড যাতে কোনো ডিলিংটা না হয়, শুক্র মঙ্গল একসাথে থাকার জন্য বলছি। বিয়ে রিলেটেড ক্ষেত্রেও বলছি এই সময় যদিও বিয়ের যোগ খুব একটা থাকে না, অনেকে করেনই না, তবুও বলছি যে যদি কেউ করেন তাহলে একটু ছক দেখিয়ে তারপরে বিয়ে করবেন। কারণ গোচর যখন চলছে, যখন দ্বাদশে মঙ্গল থাকা গোচরের ক্ষেত্রে একটা মাঙ্গলিক এফেক্ট তৈরি করে, সেটা নবাংশে দেখতে হবে। শুরুর দিকে যদি বিয়ের ডেট পড়ে তাহলে কিন্তু নবাংশেও মাঙ্গলিক এফেক্ট হবে, সেটা একটু দেখে নেবেন। ডান চোখের দিকে, ডান শোল্ডার, ডান দিকের যে পাঁজর আছে আমাদের সেদিকে নজর দেবেন, প্যানক্রিয়াসের দিকে একটু নজর দেবেন, প্রস্টেটের দিকে একটু বেশি নজর দেবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু মাঝারি বলা যায়। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু 2nd হাউস এবং 9th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সে বসে রয়েছে 11th হাউসে শুক্রকে সাথে নিয়ে। তো শুক্র এক্ষেত্রে 2nd হাউস এবং 8th হাউসের আপনাদের 3rd হাউস এবং 8th হাউসের লর্ড শুক্র, সে একসাথে রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের বলি আয় এবং ব্যয় দুটোই সমানুপাতিক হারে ঘটতে থাকবে, অর্থাৎ নতুন প্রচুর অপরচুনিটি আসা শুরু হবে। চাকরির যারা চেষ্টা করছেন বা যারা চাকরি পদপ্রার্থী সরকারি বেসরকারি তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আসা শুরু হবে। একটু যদি দশাগত স্ট্রেংথ বেটার থাকে এবং
একটু যদি পরিশ্রম করে থাকেন তাহলে কিন্তু এই সময় যথেষ্ট বেনিফিটেড হবেন। ইনকাম আপনার বৃদ্ধি পাবে। ইনকামের যে লর্ড আছে আপনার, সে আপনার 11th হাউসে এসে এক্সল্টেড অবস্থায় রয়েছে। ইনিশিয়ালি একটু চাপা থাকবে, তারপরে কিন্তু তার এক্সল্টেশন ফ্যাক্টরটা বেড়ে যাবে, অর্থাৎ মোটামুটি 10-12 তারিখের পর থেকে। তো সেদিক থেকে আপনি তার পূর্ণ সহযোগিতা পাবেন। বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ তৈরি হচ্ছে 12ই মার্চের পর থেকে, সেটা থাকবে পুরো 1 বছর। তো সেই যোগকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। ঋণ মুক্তি এ সময় ঘটতে পারে। ডেট, দীর্ঘদিন ডেটে রয়েছে, ডেট থেকে বেরিয়ে যেতে পারেন, কারণ আপনার কিন্তু একটু সারপ্লাস ইনকামের যোগ আছে যদি একটু প্ল্যানেট পজিশন বেটার থাকে। বাট এক্সপেন্ডিচারটাও কিন্তু প্রচুর হবে। আর শরীর থেকে কিন্তু রোগ আসতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা লোয়ার অ্যাবডোমেনের সমস্যায় ভুগছেন যে কোনো রকম, তাদের একটু সাবধানতা নেওয়া দরকার। ডক্টর যেরকম বলছে মেনে চলা। যাদের ব্লাড প্রেশারে ফ্লাকচুয়েশন আছে তারা একটু সাবধানে থাকবেন। যাদের গলার ক্ষেত্রে, ভোকাল কর্ডের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম আছে, বা ধরুন টনসিলে প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখাবেন। না হলে কিন্তু এটা এই সময়ে একটু রেকার করে যেতে পারে। আর যারা ক্রনিক অর্থোপেডিকের পেশেন্ট, সেটা স্পন্ডিলাইসিস হোক, আর্থারাইটিস হোক, জয়েন্ট পেইন হোক, এই জাতীয় যারা সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু যেরকম যোগা, ব্যায়াম বা যেরকম ডক্টর বলছেন সেই অনুসারে মেনে চলবেন যতটা সম্ভব। এবং চেষ্টা করবেন খুব উঁচু হিলওয়ালা জুতো যাতে না পড়তে হয়, তাহলে সমস্যা করতে পারে। চোখের দিকেও কিন্তু নজর রাখবেন। খুব অতিরিক্ত ইলিউমিনাস কোনো জিনিস চোখের সামনে, বিশেষ করে মোবাইল বা কম্পিউটার, এগুলো থেকে দূরে থাকবেন। চোখ দিয়ে যাদের জল পড়া হ্যাবিট আছে তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। গলার একদম বিপরীত দিকে, অর্থাৎ আমাদের সার্ভাইকাল অংশেও যদি কোনো ব্যথা অনুভব করেন, বা পায়ের অংশে, হাঁটুতে কোনো ব্যথা অনুভব করেন, তাহলে অবশ্যই প্রিকশনারি মেজার নিয়ে নেবেন। অ্যাজ এ হোল এই সময়টাকে কিন্তু খারাপ বলা যায় না, বেটারই বলা যায়। আমি একটা লাস্ট কনক্লুশন আপনাদের টেনে দিচ্ছি, সেটা হচ্ছে কোন কোন জিনিসগুলো আপনারা এই সময় করবেন না। সেটা হচ্ছে, ফার্স্ট, কোনো রকম ইগো রাখবেন না। যদি দেখেন যে না, নিজের ইগোকে কোনোভাবে গেট ডাউন করতে পারছেন না, তাহলে চেষ্টা করবেন একদম নিরুত্তর থাকা। চেষ্টা করুন, এটা এমন কিছু কঠিন কাজ নয়। নাম্বার 2 হচ্ছে, প্রভোকেটিভ কোনো কথাবার্তা বলবেন না, অর্থাৎ নিজেও উত্তেজিত হবেন না, অন্যকে উত্তেজিত করবেন না কোনো কথা। পরিস্থিতিকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন সব সময়, মানে জোর করে না। যদি দেখছেন না পারছেন, সেখান থেকে সরে যাবেন। নাম্বার 3, কাউকে কখনো ডিফামেটিভ কোনো কথা বলবেন না, অর্থাৎ তাকে ছোট করা। কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। যারা পৃথিবীতে বড় হয়েছে তারা কাউকে কোনোদিন অবদমিত বা ছোট করে বড় হয়নি, তারা ন্যাচারালি বড় হয়েছে। তো নর্মাল হিস্ট্রি দেখে একটুখানি শেখার চেষ্টা করুন ব্যাপারটা, যাতে সেটাকে ব্যবহার করা যায় প্রপারলি। নাম্বার 3 হচ্ছে, এই সময়টা একটা অন্যরকম দৃষ্টিকোণ থেকে বলছি, 12 তারিখ পর্যন্ত যাদের এরকম হয়, অনেকে প্রশ্ন করেছে সেই জন্য বলছি, যাদের কোনো শ্রাদ্ধ বাড়িতে, কোনো বেরিভড ফ্যামিলিতে খাওয়া দাওয়া করলে শরীর অসুস্থ হয় বা কিছু, তারা 12ই মার্চ পর্যন্ত, এরকম দুর্ভাগ্যজনক যদি কোনো ঘটনা ঘটে কারোর ফ্যামিলিতে, চেষ্টা করবেন সেটাকে একটু অ্যাভয়েড করে যাওয়া। 12ই মার্চ পর্যন্ত সেখানে পার্টিসিপেট করবেন, কিন্তু খাদ্য গ্রহণ করবেন না, জল গ্রহণে কোনো অসুবিধে নেই। নাম্বার 3 হচ্ছে, পিতামাতার প্রতি সম্পর্ক কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন, কারণ পিতার ঘরে এবং মাতার ঘরে দুটোতেই মঙ্গলের দৃষ্টি থাকবে। তো সবার সাথে একটা কমেন্সালিটি রাখার চেষ্টা করবেন, এবং ক্রোধ করবেন না কোনো অবস্থাতেই। ক্রোধকে আস্তে আস্তে ডিজলভ করতে শিখুন। এই কয়েকটা জিনিস মেনটেন করুন, এই সময়টা অ্যাজ এ হোল বেরিয়ে যাবে। তবে দেখতে পাবেন এই সময়তে আমাকে কজন লোক চেনে বা যারা কিছু বলেন, বা তারাও কজন লোকের কাছেই বা পৌঁছাতে পারেন। সমাজের একটা বৃহত্তর জনগোষ্ঠী তো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। নাম্বার 2 হচ্ছে, যারা করেন তাদের মধ্যে অনেকে স্কেপটিক থাকে, যে ঠিক বলছে, আদৌ বলছে কিনা, বা যাই হোক। তো সেদিক থেকে একটা কথা বলি, এই সময় প্রচুর ঘটনা দেখতে পারবেন। আমাকে একজন দুজন জিজ্ঞাসা করে, যারা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে, যুদ্ধের বাতাবরণটা তৈরি হলো, সেটা ওই 25 থেকে 4-5 পর্যন্ত একটা শ্যাডো ওয়্যার, বা তার একটু বেশি দিন পর্যন্ত হলেও হতে পারে,
প্রবাবিলিটি ফ্যাক্টর ইজ ভেরি লো, এটুকু বলতে পারি, খুব কম আছে। যুদ্ধের ফ্যাক্টর যেটা তৈরি হবে সেটা জুলাই অনওয়ার্ডস, যেটা আমি অলরেডি আপনাদের বলেছি। তার আগে কিন্তু ইমিডিয়েট নেই, এটা শ্যাডোওয়্যার তৈরি হচ্ছে। এর পেছনে অনেক আন্তর্জাতিক ইকুয়েশন আছে যেগুলো এই আলোচনার বিষয়বস্তু নয়। আর নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব নিজেকে আস্তিক রাখার চেষ্টা করবেন এবং ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ রাখবেন, তাহলে দেখবেন অনেকটাই সমস্যাগুলো থেকে অটোমেটিক্যালি আপনাকে বের করে নিতে পারছেন। বিশেষ করে যারা একটা বয়সের ওপরে চলে যায় তাদের তো একটা রেমেডিয়াল মেজারের ক্ষেত্রে খুব একটা ফাংশন করে না, খুব রেয়ার কিছু লোকের ক্ষেত্রে, তারা কিন্তু খুব বাচ্চা, একেবারে একদম বাচ্চা, তো সেক্ষেত্রেও সমস্যা করে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেদের কন্ট্রোল রাখা এবং পরিবারকে ইনট্যাক্ট রাখবেন, কারণ শুক্র আছে একসাথে, শুক্র নিজের বেটার ঘরে আছে, বাট ক্ষমতাশালীও আছে। শুক্র যখন ক্ষমতাশালী হয়ে যায় খুব ইগো বেড়ে যায়, লেজার বেড়ে যায় খুব বেশি, মানুষ খুব কুড়ে অলস হয়ে যায়। তো একটা পরিমিত পরিমাণ কাজ করবেন এবং শান্ত থাকবেন, বাট প্রচুর ইনসিডেন্ট পার্শ্ববর্তী ঘটতে থাকবে এবং এই সময়তে যেটা হতে পারে সেটা একটা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি, যেটা আমি বলেছিলাম অনেক দিন ধরে। একটা দুর্ভাগ্যজনক ঘটনা দিয়ে হয়েছিল যখন মঙ্গল বিশাখা নক্ষত্রে প্রবেশ করেছে সেই সময়ের পর থেকে, এবং এটা মোটামুটি আরও 20 তারিখ পর্যন্ত অ্যাজ এ হোল কিন্তু এটা চলতে থাকবে, তারপরেও থাকবে, শনি মঙ্গল একসাথে থাকবে মোটামুটি পয়লা বৈশাখ পর্যন্ত এই ফেজটা থাকবে, তারপরে আস্তে আস্তে কাটতে থাকবে সিচুয়েশন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারা পৃথিবীতে এমন কিছু মানুষের মুখও সে সময় খুলে যাবে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। নাম্বার 3, আমি আপনাদের বলেছিলাম আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যেসব মানুষজন আছে তাদের 20 তারিখ পর্যন্ত সময়টা অ্যাজ এ হোল একটু খারাপ আছে। সবার তো হবে না, কোটি কোটি মানুষ যুক্ত আছে, তো যারা একটু মানে খারাপ দশায় আছেন তাদের ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে। তো সেটা ভগবানের কাছে প্রেয়ার করা যে যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে, যাতে সেই গুণী মানুষজন যাতে থাকতে পারেন আমাদের সাথে। আর নাম্বার 4 হচ্ছে বিবাহের ক্ষেত্রে প্রচুর মানুষ প্রশ্ন করেছেন, কারণ এ সময় বিবাহের ডেট আছে। বিবাহ ছক না মিলিয়ে কখনো করবেন না। আমি বলে দিই একটা কথা, এই যে আমাকে প্রচুর লোক বলে 36টা পয়েন্ট মিলে গেছে, 36-এর মধ্যে 34 মিলেছে, তারপরেও ডাইভোর্স হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে কম্পিউটারে যে বিষয়গুলো দিয়ে মেলানো হয় সেটা একটা প্রোগ্রামের উপরে বেস করে মেলানো হয়। আমি নিজে একটা সফটওয়্যার ডেভেলপ করেছিলাম যেটাতেই আমি নর্মালি দেখতাম, কম্পিউটারে যখন দেখতাম আমি আর আমার এক বন্ধু, তো অ্যাকচুয়ালি সেটাতে আমি কখনো এই জাতীয় কোনো কাজ করিনি। বিবাহের ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে পুত্র এবং মানে জাতক জাতিকা যাদের বিবাহ হচ্ছে তাদের 18টা দেহগত প্রকৃতি দেখতে হয়। যেমন ধরুন চুল দেখতে হয়, চোখ, তার টিথ, এরকম অনেক কিছু আছে, পায়ের পাতা, হাতের আঙ্গুল, নখ, এরকম অনেক বিষয় আছে। পুরুষের 18টা, মহিলার 18টা। আর 18টা হচ্ছে তার ছকগত ডিফারেন্স। এবার কম্পিউটারে আপনি যখন প্রোগ্রাম করছেন, কম্পিউটার কি করে জানে আপনাকে কেমন দেখতে বা আপনার কীরকম আছে? কম্পিউটারে প্রোগ্রামটাই আছে ওই 18টা ফ্যাক্টরকে ওমিট করে দেওয়া আছে। অর্থাৎ অনেক সময় আপনার 18-র নিচেও পয়েন্ট আসতে পারে, সেরকমভাবেই প্রোগ্রামিংটা করা আছে। কম্পিউটার তো নিজে কিছু তৈরি করতে পারে না, যা প্রোগ্রাম করা আছে তার উপরেই সে ফল দেবে। অনেক সময় 10ও আসতে পারে, আপনি ভাবলেন যে আমার কথা তো ভুল হচ্ছে, তারপরে নিশ্চয়ই কিছু দেখছে। কি করে দেখছে? আপনাকে তো চেনে না, এটা হচ্ছে প্রথম কথা। আপনাকেও চেনে না, জানে না, প্রোগ্রামটা এভাবে করা আছে। সুতরাং এই ছক বিচার বা জোটক বিচার করার ক্ষেত্রে পাত্র পাত্রী দুজনকেই দেখাটা বাঞ্ছনীয়, তাদের পাম দেখাটা খুব বাঞ্ছনীয়, না হলে কখনোই কিন্তু হয় না। আজকালকার দিনে এত বিবাহের ক্ষেত্রে মিসম্যাচ হয়, তার একটা মানে ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এটা, যে এক্ষেত্রে এরমভাবে বিচার হয় যে বিচারটা ত্রুটিপূর্ণ। পূর্বদিনে পণ্ডিতরা যখন বিচার করতেন তখন তারা এইসব মানে এরকম টেকনোলজি নির্ভর পদ্ধতি তারা করতেন না, তারা সেটা হাতে কলমে দেখে তারপরে বিচারটা করতেন। তো দয়া করে আপনারা ওই কম্পিউটারের কথা আর বলবেন না। আর নাম্বার 2 হচ্ছে ফোন করে বলবেন না এই দিচ্ছি বা একটু দেখে দিন,
আমার কাছে একদমই সময় নেই। প্রথম তো ফিজিক্যালি অত্যন্ত অসুস্থ রয়েছি, বাড়ির পরিবেশও ঠিক নেই, আর থাকলেও আমি দেখবো না, কারণ আমার গুরুদেবের ফরবিডেন আছে। কয়েকজনকে দেখে দিয়েছি, কিন্তু এটা দয়া করে করবেন না। আমার মুখের উপরে না করতে খারাপ লাগে, কিন্তু একটু বুঝুন, আমি এটা চাইছি না। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।